হ্যালো বন্ধুরা, রাসেলস ভাইপার কামড়ালে আপনি ৪৫ মিনিটের মধ্যেই মারা যাবেন। বর্তমানে আতঙ্কের আরেক নাম হচ্ছে রাসেলস ভাইপার। হাজার হাজার মানুষকে মৃত্যুর শয্যায় ঠেলে দিচ্ছে এই রাসেলস ভাইপার। এই রাসেলস ভাইপারের কারণে ভারতীয় ইউটিউবারের অবস্থা কি হয়েছে দেখুন। তার ভাগ্য ভালো ছিল যে সে যথাসময় চিকিৎসা নিতে পেরেছিলেন, না হলে সে মারা যেতে পারত। তবে রাসেলস ভাইপার তাকে যে হাতে কামড়িয়েছে সেই হাত পুরোপুরি অবশ হয়ে গিয়েছে। হতে পারে তার এই হাতটি কেটে ফেলতে হবে। রাসেলস ভাইপার কেন এত বিষধর, এই সাপ কোথায় পাওয়া যায় এবং এই সাপ কামড়ালে করণীয় কি, এই সকল কিছুই জানতে পারবেন মিমজালের আজকের এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। বাসাবাড়ি থেকে শুরু করে রাস্তাঘাট সব জায়গায় আতঙ্কের নাম রাসেলস ভাইপার। এই সাপটিকে অনেকে মৃত্যুদূত বলছে। তার একটি ছবলই যথেষ্ট জীবন কেড়ে নেওয়ার জন্য। বিগত ১ থেকে ১.৫ মাস পুরো দেশে কয়েকশো মানুষ মারা গিয়েছে এই সাপের কামড়ে। এই সাপের মুখোমুখি হচ্ছেন বহু জেলার মানুষ। একের পর এক দংশনে প্রাণ হারাচ্ছেন তারা। অনেকে বলেছেন অ্যান্টিডট নেওয়ার পরেও দংশনের ২৫ দিন পর পর্যন্ত রোগীর মৃত্যু হতে পারে। ইংরেজিতে এই সাপের নাম রাসেলস ভাইপার হলেও বাংলাতে এই সাপের নাম হচ্ছে চন্দ্রবোড়া। এই সাপ এতটাই দ্রুত কামড়াতে পারে যে সেকেন্ডের ১৬ ভাগের ১ ভাগ সময় সে বিষ ঢেলে দিতে পারে। আরও সহজভাবে বলতে গেলে বলা যায় ১ সেকেন্ডে ১৬ বার সে কামড়াতে পারে। এত দ্রুত সবল দেওয়ার কারণে মানুষ বুঝতেই পারে না যে কখন এই সাপ দংশন করলো। এই সাপ কামড় দেওয়ার পর অন্যান্য সাপের মতো পালিয়ে যায় না। কামড় দেওয়ার পর কুণ্ডুলি পাকিয়ে ঘাপটি মেরে বসে থাকে। এটি গোকরা সাপের মতো ফোঁস করে তেড়ে আসে না। এই সাপ বিরক্ত বোধ করলে জোরে জোরে হিসির শব্দ করতে থাকে। সহজভাবে বলতে গেলে প্রেসার কুকারের মতো সিটির শব্দ। এই কারণে কৃষকরা যখন মাঠে ফসল কাটতে যান তখন মানুষের উপস্থিতিতে এই সাপগুলো মানুষকে হুমকি মনে করে। আর কৃষকেরা বুঝতে পারে না যে ক্ষেতের মাঝে কিলিং মেশিন রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে রাসেল ভাইপারের উপস্থিতি ধান খেতে কেন বাড়ছে? কারণ ইঁদুর, ব্যাঙ, ছোট পাখি এবং টিকটিকি রাসেলস ভাইপারের প্রিয় খাবার। যেহেতু ফসলের ক্ষেতে ইঁদুরের উপস্থিতি সবচেয়ে বেশি থাকে, তাই খাবারের খোঁজে ধান খেতে চলে যায় এই রাসেলস ভাইপার। শিকারের দিক থেকে অনেক কৌশলী হচ্ছে এই চন্দ্রবোড়া। অন্য সাপ শিকারকে শিকার করে সঙ্গে সঙ্গে খেয়ে ফেলে, কিন্তু চন্দ্রবোড়া শুধু ইঁদুরকে নয়, ইঁদুরের বংশসহ খেতে চায়। এজন্য রাসেলস ভাইপার শিকারকে কামড়ে ছেড়ে দেয়, আর প্রচণ্ড যন্ত্রণায় ইঁদুর গর্তের দিকে ছুটতে থাকে। আর চন্দ্রবোড়া তার পিছু পিছু গিয়ে তার বাসার ভিতরে ঢুকে যায়। এরপর সমস্ত ইঁদুরের বংশকে ধ্বংস করে দেয় এই রাসেলস ভাইপার। অনেক সময় শিকারের পিছু করতে করতে বিভিন্ন বাসাবাড়িতে ঢুকে যায় এই সাপটি। অন্যান্য সাপ মানুষকে এড়িয়ে চলার চেষ্টা করলেও এই সাপের স্বভাব ঠিক উল্টো। এই সাপ সাধারণত ঝোপঝাড়ে থাকতে পছন্দ করে, তাই বাসাবাড়ির আশেপাশে ঝোপঝাড়ে এই সাপের দেখা মিলতে পারে। ১৭৯৬ সালে স্কটিশ সার্জন, যার নাম ছিল রাসেল, তিনি সর্বপ্রথম একটি বইয়ে এই সাপের নাম প্রথম উল্লেখ করেন। তখন প্রথমবারের মতো পৃথিবীর মানুষ এই সাপ সম্পর্কে জানতে পারে। সেই সার্জনের নাম অনুযায়ী পরবর্তীতে এই সাপের নাম দেওয়া হয় রাসেলস ভাইপার। ১ দশক আগেও এই সাপটির নাম বাংলাদেশে শোনা না গেলেও সাম্প্রতিক বছরে আশঙ্কাজনকভাবে বেড়েছে এই সাপের আনাগোনা, বিশেষ করে পদ্মা, মেঘনা এবং যমুনা নদীর অববাহিকায়। রাসেলস ভাইপার মূলত উপমহাদেশেই বসবাস করে। ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, ভুটান এবং পাকিস্তানে তার আবাসস্থল। সর্বপ্রথম ১৯৮২ সালে স্বাধীন বাংলাদেশের প্রখ্যাত প্রাণীবিদ আলী রেজা খান সর্বপ্রথম এই চন্দ্রবোড়া সাপের শনাক্ত করেন। সেই সময় খুলনা, বরেন্দ্র অঞ্চল, পটুয়াখালী এবং চট্টগ্রামে এই সাপটি পাওয়া গিয়েছিল। একসময় বাংলাদেশে উপস্থিতি কমে যাওয়ার কারণে এই সাপটিকে বিলুপ্ত ঘোষণা করা হয়, কিন্তু সম্প্রতি এই সাপের উপদ্রব বেড়ে গিয়েছে। তাতে বোঝাই যাচ্ছে রাসেল ভাইপার আবার ফিরে এসেছে। বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে বাংলাদেশে প্রায় প্রতিটি জেলায় ছড়িয়ে পড়েছে এই রাসেলস ভাইপার। বরেন্দ্র অঞ্চল, রাজশাহী, নওগাঁ, নাটোর এবং যশোর পেরিয়ে এই সাপ এখন পৌঁছে গিয়েছে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে, যেমন বরিশাল ও চাঁদপুর। এমনকি স্বাভাবিক চরিত্র পাল্টিয়ে ঢাকার আশেপাশের অঞ্চলগুলোতেও এই সাপ দেখা যাচ্ছে। বাংলাদেশের উত্তরের জেলাগুলো এবং দক্ষিণের জেলাগুলো হয়ে উঠেছে এই সাপের হটস্পট। এই অঞ্চলগুলো থেকে প্রতিনিয়ত মৃত্যুর খবর উঠে আসছে, যার মধ্যে বেশিরভাগ রয়েছে শ্রমিক এবং কৃষক। বাংলাদেশে ৩ থেকে ৪টি প্রজাতির বিষধর সাপ রয়েছে। তাদের মধ্যে সবচেয়ে বিষধর সাপ হচ্ছে এই রাসেলস ভাইপার। কিন্তু প্রশ্ন হচ্ছে এই রাসেলস ভাইপার সংখ্যা এত দ্রুত বাড়ছে কেন? এই সাপ দ্রুত বৃদ্ধি পাওয়ার একটি প্রধান কারণ হচ্ছে এটি ডিম না পেড়ে সরাসরি বাচ্চার জন্ম দেয়। এই সাপ একসাথে অনেকগুলো বাচ্চার জন্ম দিতে পারে। যদি এই সাপ ডিম পারত তাহলে ডিম ফুটে বাচ্চা বের হওয়ার সংখ্যা একটু কম হতো, কিন্তু এই সাপ সরাসরি বাচ্চার জন্ম দিয়ে থাকে। একটি স্ত্রী রাসেল ভাইপার সাপ ৪০ থেকে ৯০টি বাচ্চা একসাথে জন্ম দিতে পারে। তবে রাসেলস ভাইপারের বাচ্চাগুলোকে ভুলেও অবহেলা করবেন না, কারণ এদের বাচ্চাগুলোতেও প্রচুর পরিমাণে বিষ থাকে, আর তারা একবার কামড়ালে বডিতে থাকা সম্পূর্ণ বিষ ঢেলে দেয়।
এই সাপের বিস্তৃতি ঘটার আরেকটি কারণ হচ্ছে ফসলের ক্ষেত। আগে যেখানে একবার ফসল হতো সেখানে বর্তমানে 2 থেকে 3টা ফসল হয়। যেহেতু মাঠে সারা বছর ফসল থাকে তাই সারা বছর ফসলের মাঠে ইঁদুর ব্যাঙ থাকে। আর এত পরিমাণে খাবার থাকার কারণে রাসেলস ভাইপার ফসলের ক্ষেতে হাজির হয়ে যায়। মাঝখানে এই সাপ বাংলাদেশে কিছু বছর বিলুপ্ত থাকলেও ভারত মহাদেশে এই সাপের উপদ্রব অনেক বেশি ছিল। বিশেষজ্ঞরা বলেছেন সম্প্রতি উজানের ঢলে কচুরিপানার সাথে ভেসে এসেছে এই সাপগুলো। তাছাড়া জলবায়ু পরিবর্তনের কারণে রাসেলস ভাইপারের সংখ্যা বেড়ে গিয়েছে। আর এরকম অবস্থা চলতে থাকলে বাংলাদেশের যে সকল অঞ্চলে সাপের উপদ্রব নেই সেই সকল অঞ্চলেও ছড়িয়ে পড়তে পারে এই বিষাক্ত রাসেলস ভাইপার সাপ। তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে শীতল রক্তের প্রাণী যেমন সাপের দেহের তাপমাত্রা বেড়ে যায় আর তাদের দংশন করার হারও অনেক বৃদ্ধি পেয়ে যায়। অতিরিক্ত গরমের কারণে এই সাপ ছায়াযুক্ত স্থান খুঁজে বেড়ায়। সারা বছর রাসেলস ভাইপার সাপের প্রজননের সময় হলেও মে থেকে আগস্ট মাস পর্যন্ত এরা সব থেকে বেশি বাচ্চা দিয়ে থাকে, আর এটিও একটি বড় প্রভাবক হিসেবে কাজ করে। আর বর্ষার মৌসুমে এমনিতেই সাপের আনাগোনা বেশি থাকে। বাংলাদেশে 104 প্রজাতির সাপ রয়েছে, তার মধ্যে বিষধর হচ্ছে 30 প্রজাতির সাপ। রাসেলস ভাইপার অন্যতম হওয়ার কারণ এটি দংশনের সময় সর্বোচ্চ বিষ ঢেলে দিতে পারে, আর এই বিষ দ্রুত বেগে রক্তে প্রবাহিত হয়। এর বিষের কারণে রক্তে মারাত্মকভাবে জটিলতা তৈরি হয়। এর বিষ হিমোটক্সিন হওয়ার কারণে রক্তে জমাট বাঁধতে পারে না, যার কারণে লোহিত কণিকা নষ্ট হয়ে যায়। এর ফলে রক্তনালী ফেটে যায় এবং ইন্টারনাল ব্লিডিং শুরু হয়। আর এই রক্তগুলো জমা হয় চামড়ার নিচে। এই চন্দ্রবোড়ার বিষ দাঁত হচ্ছে 6.5 ইঞ্চি। আর এত বড় দাঁত হওয়ার কারণে বিশাল পরিমাণে বিষ সে ঢেলে দিতে পারে। আক্রান্তের শরীরে প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হওয়ার পাশাপাশি কিডনি ড্যামেজও হতে পারে। প্রস্রাবে দেখা দিতে পারে ইনফেকশন। কামড়ানোর স্থান ফুলে যাওয়ার পাশাপাশি প্রচণ্ড ব্যথা অনুভূত হয়। এমনকি আক্রান্ত ব্যক্তি রক্তবমি পর্যন্ত করতে পারে। তাই রাসেলস ভাইপার কামড়ানোর সাথে সাথে অ্যান্টিভেনাম নিতে হবে। সম্ভব হলে 100 মিনিটের মধ্যে অ্যান্টিভেনাম দিতে হবে। তবে বিশেষজ্ঞরা বলে থাকেন 72 ঘন্টার মধ্যে নিলে সবচেয়ে ভালো হয়। তবে অ্যান্টিভেনাম নিলে কিন্তু আপনি সুস্থ হয়ে যাবেন না। গোকরা এবং কেউটে সাপের বিষগুলো হচ্ছে নিউরোটক্সিন। এ কারণে তাদের বিষ স্নায়ুতন্ত্র আক্রমণ করে, তাই এদের বিষ নষ্ট করতে অ্যান্টিভেনামই যথেষ্ট। আর রাসেলস ভাইপারের বিষ হচ্ছে হিমোটক্সিন। এই বিষ স্নায়ুতন্ত্র আক্রমণ করে না, বরঞ্চ রক্তকে জমাট বাঁধিয়ে ফেলে, যার কারণে শরীরের বিভিন্ন অংশে রক্ত প্রবাহ বন্ধ হয়ে যায়, বিশেষ করে হৃৎপিণ্ড, যকৃতি এবং ফুসফুসে। এই সকল জায়গায় রক্ত প্রবাহ বন্ধ হয়ে যায়, ফলে মানুষ মারা যায়। এই কারণে রাসেলস ভাইপার কামড়ালে কোনো জায়গায় বেঁধে ফেলা বা ওঝার কাছে নিয়ে যাওয়া আরও বিপজ্জনক হতে পারে। রাসেলস ভাইপার কামড়ালে অ্যান্টিভেনাম নেয়ার পরেও যে অঙ্গতে কামড়িয়েছে সেই অঙ্গ পচন ধরতে পারে এবং সেই অংশটি কেটেও ফেলতে হতে পারে। তাই অ্যান্টিভেনাম নেয়ার পরেও পরবর্তীতে চিকিৎসা করাতে হয়। রাসেলস ভাইপারের এই চিকিৎসা 2 বছর পর্যন্ত হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, এই অ্যান্টিভেনাম কিভাবে তৈরি করা হয়? কোবরার মতো বিষধর সাপও বেজির কাছে হার মেনে যায়। অনেকে মনে করে থাকেন বেজির শরীরে সাপের বিষ নষ্ট করার মতো অ্যান্টিবডি থাকে। তবে এই বিষয়টি সত্য নয়। বেজি বিভিন্ন কৌশলে সাপের কামড় থেকে নিজেকে রক্ষা করে। সাপের বিষে অনেক প্রাণীর কুপোকাত হলেও ঘোড়া, গাধা, উট এমনকি ভেড়ারও তেমন ক্ষতি হয় না। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে এসব প্রাণীর শরীর থেকে অ্যান্টিভেনাম তৈরি করা হয়। এই বিষয়টি কাজে লাগিয়ে বাণিজ্যিকভাবে সাপের অ্যান্টিভেনাম তৈরি করা হচ্ছে। মূলত সাপের বিষ সংগ্রহ করার পর নির্দিষ্ট তাপমাত্রায় জমানো হয়। এই বিষ ঘোড়ার শরীরে দেওয়া হয়। এর ফলে ঘোড়া 3 থেকে 4 দিন অসুস্থ হয়ে থাকলেও পরবর্তীতে তাদের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়ে যায়। পরবর্তীতে এই ঘোড়ার রক্ত সংগ্রহ করা হয় এবং এই রক্ত থেকে তৈরি করা হয় অ্যান্টিভেনাম। এই ঘোড়াকে সৃষ্টিকর্তা মানব কল্যাণের জন্যই সৃষ্টি করেছেন। আর এর জন্য অবশ্যই কমেন্ট বক্সে আমরা সুবহানাল্লাহ লিখে ফেলি। এখন সবার শেষে বলে দিই এই রাসেলস ভাইপার থেকে কিভাবে বাঁচবেন। এই রাসেলস ভাইপার থেকে বাঁচার জন্য সবসময় সচেতন থাকতে হবে। আর যারা কৃষক আছেন, যারা জমিতে কাজ করেন, তারা অবশ্যই সেই জায়গাটি লম্বা বাঁশ দিয়ে সম্পূর্ণ নাড়িয়ে নেবেন। পারলে গামবুট, জিন্স, ট্রাউজার পরে হাতে গ্লাভস লাগিয়ে কাজ করতে পারেন। কামড়ানোর স্থানে যদি দাগ পড়ে যায় তাহলে ক্ষতস্থান সহ উপরে এবং নিচের জায়গায় হালকা করে কাপড়ের ব্যান্ডেজ দিয়ে পেঁচিয়ে রাখতে হবে। কোনো মতে নাড়াচাড়া করা যাবে না। অনেকে এই সাপটিকে অজগর সাপ ভেবে থাকেন। এর কারণ হচ্ছে এই সাপটির গায়ে ছোপ ছোপ দাগ রয়েছে, আর অজগর সাপের গায়েও ছোপ ছোপ দাগ থাকে। আবার ধান ক্ষেতের ইঁদুরের গর্তে সাপ আছে কিনা সেটা ভালোভাবে পরীক্ষা করে নিতে হবে। ক্ষতস্থান থেকে কামড় দিয়ে বিষ বের করা অথবা কিছু দিয়ে বিষ বের করার চেষ্টা করা যাবে না। কামড়ানোর স্থানে কোনো প্রকার বরফ দেওয়া যাবে না, এমনকি আগুনের সেকাও দেওয়া যাবে না, এবং কামড়ানোর স্থানের কাছে শক্ত করে কাপড় বাঁধাও যাবে না। এতে হিতে বিপরীত হতে পারে। তাই কারোর উপর নির্ভর না করে আমাদের নিজেদেরকে সচেতন থাকতে হবে। তাই নিজে সতর্ক থাকুন, চারিদিকে নজর রাখুন। আশা করি ভালো থাকতে পারবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আর এমন রহস্য, রোমাঞ্চকর, ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইলে
মিমজালের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন।